Thank you and welcome all again to my class. আমরা মহাকর্ষ অধ্যায়টি আলোচনা করছিলাম, আজকে তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা গ্রহের গতি সংক্রান্ত বিজ্ঞানী কেপলারের যে তিনটি সূত্র রয়েছে সেই সূত্রগুলি ডিটেলসে জানব, বুঝব এবং তাদের প্রুফ বা প্রমাণ করব। তার সঙ্গে মুক্তি বেগ মানে এস্কেপ ভেলোসিটি সম্পর্কে জানব ডিটেলসে, এবং যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ রয়েছে সেই কৃত্রিম উপগ্রহের গতিবেগ, দূরত্ব, তাদের শক্তি ইত্যাদি সম্পর্কে জানব, হিসাব নিকেশ করব। এবং কৃত্রিম উপগ্রহের মধ্যে যেটা ইম্পর্ট্যান্ট কৃত্রিম উপগ্রহ আর্টিফিশিয়াল স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট ভূ সমলয় উপগ্রহ সম্পর্কে ভালো মতো জানব। জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও সিঙ্ক্রোনাস না, জিও সিঙ্ক্রোনাস সম্পর্কেও খানিকটা ছোট্ট করে আলোচনা করার চেষ্টা করব। তো আসছি কেপলারের গতিসূত্র, গ্রহের গতি সংক্রান্ত কেপলারের যে তিনটি সূত্র রয়েছে সেগুলি আলোচনা করছি। বিজ্ঞানী কোপার্নিকাস সর্বপ্রথম বলেন যে সূর্য স্থির, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি আবর্তন করছে। বিজ্ঞানী টাইকো ব্রাহে টেলিস্কোপ ছাড়াই বহু বছর ধরে বিভিন্ন সময়ে গ্রহদের বিভিন্ন অবস্থান পর্যবেক্ষণ করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেন, আর সেই তথ্যগুলি বিশ্লেষণ করে বিজ্ঞানী কেপলার গ্রহের গতি সংক্রান্ত তিনটি সূত্র প্রদান করেন। কেপলার বলেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলি বৃত্তাকার পথে প্রদক্ষিণ করছে, সেটা ভুল। বৃত্তাকার পথে নয়, বরঞ্চ বৃত্তকে দুই দিক থেকে চাপ দিলে বৃত্তের যে একটা শেপ তৈরি হয়, উপবৃত্ত আলুর মতন একটু চাপ দিলাম, এরকম শেপ যাকে বলা হয় ইলিপস বা উপবৃত্ত। এই উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলি সূর্য থেকে সবসময় সমান দূরত্বে থাকে না। কোনো একটি গ্রহ সূর্যকে যখন আবর্তন করে সূর্য থেকে সর্বদা সমান দূরত্ব থাকে না, কখনো বেশি দূর দিয়ে যায়, কখনো সূর্যের পাশ দিয়ে যায়, কখনো বেশি দূর দিয়ে যায়, কখনো সূর্যের পাশ দিয়ে যায়। শুধু তাই না, এই গ্রহগুলির স্পিড, গ্রহগুলির দ্রুতি সর্বদা সমান থাকে না। যখন সূর্যের কাছ দিয়ে যায় তখন বেশি স্পিডে যায়, যখন সূর্য থেকে দূর দিয়ে যায় তখন কম স্পিডে যায়। অর্থাৎ সূর্য থেকে কোনো গ্রহের দূরত্ব স্থির নয়। যদি বৃত্তপথে পরিভ্রমণ করত, বৃত্তের মাঝখানে যদি সূর্য থাকত, তাহলে গ্রহটা যখন সূর্যকে আবর্তন করছে সবসময় সমান দূরত্ব বজায় রেখে আবর্তন করত। কিন্তু সূর্য থেকে সর্বদা সমান দূরত্ব থাকে না, যে কোনো গ্রহের দূরত্ব কম বেশি হয়। যখন দূরত্ব সব থেকে বেশি হয় সূর্য থেকে, কোনো গ্রহের সর্বাধিক দূরত্ব সূর্য থেকে যখন হয় সেই অবস্থানকে বলা হয় অপসূর, অ্যাপোজি, অ্যাপিফিলিয়ন। আর যখন সূর্য থেকে ন্যূনতম বা শর্টেস্ট ডিস্টেন্স হয় তখন তাকে কি বলে? অনুসূর, পেরিজি, পেরিহেলিয়ন, এই নামগুলো রয়েছে। তো মনে করব এটি একটি উপবৃত্ত। উপবৃত্তের যদি আমরা এরকম দুটি অ্যাক্সিস অঙ্কন করি, তাহলে এই দূরত্বটা হচ্ছে সেমি মেজর অ্যাক্সিস, অর্ধপরাক্ষ। এটা কি? সেমি মেজর অ্যাক্সিস বা অর্ধপরাক্ষ। অর্থাৎ এটা যদি 0 0 হয় তাহলে এটা হচ্ছে A, 0 পজিশন।
এটা হবে -a,0, তাহলে এটাও এ, এটাও এ, অর্থাৎ এখান থেকে এটা পুরো 2a, এদিকে আছে এ, এদিকে আছে এ, অর্থাৎ মেজর অ্যাক্সিসটা হচ্ছে লেন্থ হচ্ছে 2a, মেজর অ্যাক্সিস 2a, আর মাইনর অ্যাক্সিস এ থেকে এই পর্যন্ত 2b, এটা হচ্ছে b, নিচেরটা হচ্ছে b, অর্থাৎ এটা হচ্ছে 0, b, এটার স্থানাঙ্ক, এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, -b। এইখানে একটি ফোকাস থাকে, এইখানে একটি ফোকাস থাকে। গ্রহ যখন এই উপবৃত্তাকার পথে সূর্যকে আবর্তন করে তখন সূর্য এখানে থাকে না, হয় সূর্য এই ফোকাসে, না হয় সূর্য এই ফোকাসে থাকে। মনে করলাম তর্কের খাতিরে সূর্যটা এখানে রয়েছে, তাহলে গ্রহ যখন আবর্তন করছে এই পয়েন্টে থাকলে সূর্য থেকে বেশি দূরত্ব, ঘুরতে ঘুরতে যদি এখানে চলে আসে তখন সূর্য থেকে গ্রহের কম দূরত্ব। এই বেশি দূরত্ব এই পজিশনে থাকলে তাকে কি বলা হচ্ছে? অ্যাপোজি, অপসূর বা অ্যাপিহিলিয়ন। আর ঘুরতে ঘুরতে যদি এখানে চলে আসে তখন তাকে বলা হচ্ছে পেরিজি, অনুসূর। এই দুইটি ফোকাসের স্থানাঙ্ক, এটার স্থানাঙ্ক হচ্ছে a,0, এটার স্থানাঙ্ক হচ্ছে -a,0, অর্থাৎ এটুকুন হচ্ছে এই, পুরোটা তো এ, এটা হচ্ছে এই। ইটা আবার কি? আমরা জানি যে বৃত্তের ইকুয়েশন হচ্ছে x² + y² = a²। এটাকে লিখতে পারি x² / a² + y² / a² = 1। কিন্তু এখানে দুটি অ্যাক্সিস রয়েছে, এটা সেমি মেজর অ্যাক্সিস 2a লেন্থ, এটা সেমি মাইনর অ্যাক্সিস 2b লেন্থ। এবং এই ইলিপসের উপবৃত্তের সমীকরণ আমরা জানি যে x² / a² + y² / b² = 1। এখানে দুটোই এ, এখানে এ বি, এখানে দুটোই এ, তাই রেডিয়াস ফিক্সড, আর এখানে এ বি, তাই এর কোনো রেডিয়াস নেই, একটা সেমি মেজর অ্যাক্সিস, একটা সেমি মাইনর অ্যাক্সিস। এটা হচ্ছে ইলিপসের ইকুয়েশন। ইলিপসের বি আর এর মধ্যে সম্পর্ক আছে কি? b² = a² × 1 - e²। এটা কি? এটা হচ্ছে ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা। সহজ ভাষায় বৃত্তটা কতটা চাপা হয়েছে, উপবৃত্তের প্রপার্টি কত বেশি, সেটা ই ডিনোট করে। ই এর মান 0 থেকে 1 এর মধ্যে হয়। ই এর মান যখন 0 হয়ে যায়, এইখানে দেখো ই এর মান যদি 0 বসাই তাহলে b² = a², এটা 0 হয়ে গেলে a আর b সমান হয়ে যায়, তার মানে বৃত্ত হয়ে যায়। অর্থাৎ E = 0 হলে বৃত্ত হয়ে যাবে। আর E যত 0 থেকে এর মানটা 0 থেকে যত 1 এর দিকে যাবে, ইলিপ্টিক্যাল প্রপার্টি, উপবৃত্তাকার গুণ বা বৈশিষ্ট্য, মানে চ্যাপ্টা হওয়ার প্রবণতা তত বাড়বে। 1 এর সর্বদাই কম হয়। তো এটা হচ্ছে ইলিপসের সংক্ষিপ্ত পরিচয়। এবং অপসরের এই দূরত্ব, অপসরের দূরত্ব মানে সূর্য থেকে দূরত্ব, এখানে যখন প্ল্যানেট থাকবে তখন সূর্য থেকে তার দূরত্ব কত? অ্যাপোজি বা অপসরের দূরত্ব প্ল্যানেটের সূর্য থেকে, ম্যাক্সিমাম দূরত্ব যেটা, তাকে অ্যাপোজি আর এ যদি চিহ্নিত করি তাহলে কত হবে? এখান থেকে এটার দূরত্ব কত? এটা মনে করলাম এ, এটা যদি এ হয় এটা তো এই,
এখান থেকে এটার দূরত্ব কত, এ প্লাস এই, এ কমন নিলে 1 প্লাস ই অপসূর্যের দূরত্ব, আর অনুসূর পেরিজি। এখানে যখন গ্রহটি চলে আসবে সূর্য থেকে দূরত্ব কত, এই ছোট্ট এইটুকুন, এটা কত পুরোটা এ, পুরোটা এ থেকে এইটা বাদ দিব, তাহলে এটা পড়ে থাকবে পুরোটা এ থেকে এই বাদ দিলাম, তাহলে এইটুকুন পড়ে থাকবে। তাহলে এ থেকে এই বিয়োগ করব, এ থেকে এই বিয়োগ করব, তাহলে হয়ে গেল অনুসূরের অবস্থানের দূরত্ব সূর্য থেকে। তো সূর্যকে ফোকাসে রেখে যে কোনো গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, ফোকাস দুটা যে কোনো একটি ফোকাসে রাখবে, এবং সূর্য এবং গ্রহের যে সংযোজক সরল রেখা, এটাকে যদি ছোট করে আরো আঁকাই, এখানে সূর্য আছে, দ্বিতীয় সূত্রে বলছে কেপলার যে সূর্য এবং কোন গ্রহের যে সংযোজক সরল রেখা, মনে করো এখানে গ্রহটা, টি সময়ে যদি এই ক্ষেত্রফল অতিক্রম করে, দূরত্ব না, সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা টি সময়ে যে ক্ষেত্রফল অতিক্রম করে তা সর্বদাই সমান। মানে এখানে টি সময়ে যতটা ক্ষেত্রফল অতিক্রম করবে, এদিকে যদি আসে তাহলে টি সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। মানে এটা মনে করলাম টি সময়ে, তো এদিকেও টি সময়ে এই পরিমাণ ক্ষেত্রফলে অতিক্রম করবে, তো এদিকে যেহেতু পাশে এই পরিমাণ ক্ষেত্রফল অতিক্রম করতে গেলে এরকম হবে, এই ক্ষেত্রফলটা সমান ক্ষেত্রফল এদিকে করতে গেলে কি হবে, এই বেশি কার্ভ পাচ্ছি, তার মানে গ্রহটার গতিবেগ বা স্পিড বেড়ে যাচ্ছে। তাহলে কি সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ের অবকাশে সর্বদা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। টি সময়ে এখানে যে ক্ষেত্রফল অতিক্রম করবে, টি সময়ে এদিকে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এখানেও টি সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা যদি টি সময়ের ক্ষেত্রফল হয়, এটাও টি সময়ের ক্ষেত্রফল, এটাও টি সময়ের ক্ষেত্রফল সমান, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হবে। প্রথম সূত্রে কি লিখেছি, প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং সূর্য ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে। দ্বিতীয় সূত্র কি, এরিয়াল ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, অথবা সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরল রেখাটি সর্বদা সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, দূরত্ব না ক্ষেত্রফল। সূর্য এবং গ্রহের যে সংযোজক সরল রেখা সমান সময়ের অবকাশে, এখানে টি সময়ে যে ক্ষেত্রফল, এদিকেও টি সময়ে সমান ক্ষেত্রফল, এদিকেও টি সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তার মানে যখন দূরে থাকবে তখন আস্তে আস্তে যাবে, কারণ দূরে আছে, অল্প কার্ভ গেলেই ক্ষেত্রফল বেশি হয়ে যায়, এখানে পাশে চলে আসছে, তাই এর সমান ক্ষেত্রফল করতে গেলে অনেকটা ঘুরতে হবে। অনেকটা ঘুরতে যাওয়ার জন্য এখানে v2 যদি হয় স্পিড, এখানে যদি v1 স্পিড হয়, যেহেতু দূরে আছে তাই এটার ক্ষেত্রফল সমান করতে গেলে v2কে বড় হতে হবে v1 এর চাইতে, v2কে বড় হতে হবে v1 এর চাইতে। তাই সূর্য যখন দূরে থাকে স্পিড কমে যায়, সূর্য দূরে থাকে, সূর্য থেকে গ্রহ যখন দূরে থাকে, সূর্য থেকে গ্রহ যখন দূরে থাকে স্পিড তার কম থাকে, গ্রহ যখন সূর্যের কাছাকাছি আসে তখন তার স্পিড বেড়ে যায়, অর্থাৎ এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট হয়। 3 নম্বর বলছে কোনো গ্রহ সূর্যকে যে প্রদক্ষিণ করে তার প্রদক্ষিণ কালের বর্গ কক্ষপথের অর্ধপরাক্ষের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। গ্রহটা এখানে প্রদক্ষিণ করছে,
তাহলে গ্রহের প্রদক্ষিণকাল, সূর্যকে ফোকাসে রেখে প্রদক্ষিণকাল যদি টি হয়, তো সেই প্রদক্ষিণকালের বর্গ কী হবে? যে কক্ষপথে, উপবৃত্তের যে কক্ষপথে পরিভ্রমণ করছে তার অর্ধপরাক্ষের, এই যে অর্ধপরাক্ষ এ, তার ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক হচ্ছে টাইম পিরিয়ড। আর এটাতে কি বলছে? যখন দূরে থাকবে, যখন পাশে আসবে, দূরে থাকলে স্পিড কম, সূর্যের পাশে আসবে গ্রহটি স্পিড বেশি বেড়ে যাবে। কেন? এই এরিয়াল ভেলোসিটিকে কনস্ট্যান্ট করার জন্য। দূরে আছে তো অনেকটা জায়গা জুড়ে হচ্ছে, তো এখানে আস্তে আস্তে যেতে হবে, অল্প পথ গেলেই হবে। আর এখানে সমান ক্ষেত্রফল করার জন্য সমান সময়ে বেশি পথ যেতে হচ্ছে, তারপরে ক্ষেত্রফলটা সমান হচ্ছে। অর্থাৎ এরিয়াল ভেলোসিটি, এমনি ভেলোসিটি না, এরিয়াল ভেলোসিটি হবে কনস্ট্যান্ট, অর্থাৎ ডিএ বাই ডিটি ইজুক্যাল টু কনস্ট্যান্ট হবে। প্রমাণ করব কেপলারের দ্বিতীয় গতিসূত্র, যে সূর্য এবং কোনো গ্রহের সংযোজক সরলরেখা সমান সময়ের অবকাশে সর্বদা সমান ক্ষেত্রফল অতিক্রম করে। এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এরিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, অর্থাৎ প্রমাণ করতে হবে ডিএ বাই ডিটি ইজুকাল টু কনস্ট্যান্ট। এবং আমরা প্রমাণ করব যে এটা ইজুকাল টু এল বাই টোয়াইস এম এর সঙ্গে সমান। অ্যাঙ্গুলার মোমেন্টামটা যেহেতু কনস্ট্যান্ট, প্ল্যানেটের ভর যেহেতু কনস্ট্যান্ট, তাই এল আপন টোয়াইস এম ইজুকাল টু কনস্ট্যান্ট। তো মনে করলাম এই উপবৃত্তের একটি ফোকাসে এখানে মনে করলাম সূর্য রয়েছে, এখানে সান রয়েছে এস। প্ল্যানেটটা অতি ক্ষুদ্র সময় এখান থেকে মনে করলাম এই জায়গায় গেল, পি থেকে কিউতে গেল ডিটি টাইমে। এখানে মনে করলাম বেগ হচ্ছে ভি, এটা বড় এঁকেছি বোঝানোর জন্য। বাস্তবে ডিটি টাইমে অতি ক্ষুদ্র পথ অতিক্রম করবে, তো পি থেকে কিউতে গেল, এই পথে গেল। এটা হচ্ছে আর, আর ডিস্টেন্সে রয়েছে সান অ্যান্ড প্ল্যানেট। এটা আর এর অভিমুখ, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। আমরা বৃত্ত দিয়ে অতি সহজেই প্রমাণ করতে পারি ডিএ বাই ডিটি ইজুকাল টু কনস্ট্যান্ট ইজুকাল টু এল বাই টোয়াইস এম। কিন্তু যেহেতু বৃত্তপথে গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে না, যদিও খানিকটা বৃত্তের কাছাকাছি, ই এর মানটা খুব কম, জিরোর কাছাকাছি, তাই বৃত্ত দিয়ে করলেও এই উত্তরে আসবে। আমরা একটু ইলিপস দিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করব। তো ধরি অতি ক্ষুদ্র সময় ডেল্টা টি অবকাশে, ডেল্টা টি টেন্স টু 0, কোনো গ্রহ পি থেকে কিউতে যায় ভি গতিবেগে। যেহেতু ডেল্টা টি টেন্স টু 0, যেহেতু ডেল্টা টি অতি ক্ষুদ্র সময় টেন্স টু 0, তাই পি কিউকে আমরা সরলরেখা মনে করতে পারি। তাই পি কিউ সরলরেখা ধরতে পারি।
কোন একটি গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে এই বোর্ডে একা ছবির মতন এতটুকুন ইলিপ্টিক্যাল পথে না, অনেক বড় পথে, বড় ইলিপসের পথে আবর্তন করছে সূর্যকে ফোকাসে রেখে। তো অতি ক্ষুদ্র সময় ডেল্টাটিতে গ্রহটি যে পথে যাবে সেই পথটি অবশ্যই সরল রেখাই হবে, প্রায় সরল রেখা। এখানে ছোট এঁকেছি তাই একটু বাঁকা বোঝা যাচ্ছে, কিন্তু যখন বাস্তবে চিন্তা করব যে মহাকাশের বিশাল বড় ইলিপ্টিক্যাল পথে কোনো গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করছে, তো ডিটি ক্ষুদ্র সময়ের অবকাশে কি হবে, যে পথটি গেল সেটা প্রায় সরল রেখা, সেটা প্রায় সরল রেখা। তো যদি ভি গতিবেগ হয়, যেহেতু ডিটি টেন্ডস টু 0, তাই অতি ক্ষুদ্র সময়ের জন্য ভিটা পাল্টাচ্ছে না, কিন্তু আমরা জানি কি ওভারঅল ভি পরিবর্তন করে, সূর্য থেকে দূরে গেলে ভি এর মান কমে যায়, সূর্যের কাছে আসলেই ভি এর মান বেড়ে যায়। তো ভি এই মুহূর্তের জন্য, ডিটি মুহূর্তের জন্য, ডিটিটা ক্ষুদ্র, ছবিতে বোঝানোর জন্য আমরা বড় এঁকেছি, আসলে অতি ক্ষুদ্র, তো ভিটা স্থির। তো অতএব পি কিউ সরল রেখা ইজুক্যাল টু ভি ইন্টু ডিটি, তাই তো? পি কিউ সরল রেখা ইজুক্যাল টু ভি ইন্টু ডিটি। তাহলে এইখানে পি থেকে কিউতে গেছে, তাহলে কতটা এরিয়াল স্পিড হয়েছে, এই জায়গাটা কভার করেছে, এই জায়গাটা কভার করেছে। অতএব অতিক্রান্ত ক্ষেত্রফল সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা দ্বারা অতিক্রান্ত ক্ষেত্রফল ডিএ সমান কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান। কোন ত্রিভুজ? এসপি কিউ, ত্রিভুজ এসপি কিউ ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ভূমি বলতে আর, আর উচ্চতা এটা যদি আলাদা করে আঁকাই আমরা, এটা হচ্ছে আর, এটা হচ্ছে ভিডিটি। এখানে কার্ভ হলেও বাস্তবে যখন আমরা চিন্তা করব মহাকাশে ডিটি সময়ের জন্য সরলরেখাই হবে। এই কোণটা হচ্ছে থিটা, তাহলে এই হাইটটা কি হবে? এটা হচ্ছে ভূমি, এই ত্রিভুজের জন্য এটা ভূমি, এটা উচ্চতা, তাহলে উচ্চতা কি হবে? এটা থিটা হলে এই সাইডটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এইচ কি হবে? এইচ হবে ভিডিটি। এই কোণের ইকুয়াল টু লম্ব বাই অতি, তাহলে এটা হচ্ছে লম্বটা হচ্ছে অতি ইন্টু এই সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ভিডিটি সাইন থিটা হচ্ছে এইচ বা উচ্চতা। তাহলে উচ্চতা জায়গায় কি লিখবো? ভিডিটি সাইন থিটা। এটাকে 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিলাম। কঠিন না, সহজ। এবার যেহেতু এই প্ল্যানেট বা এই গ্রহকে সূর্য যে মহাকর্ষ বল দিয়ে টানছে সেটা এই বরাবর, আর এর মান এই বরাবর, বল প্রয়োগ করছে সূর্য গ্রহকে যে বলে টানছে সেটা রেডিয়াল এই বরাবর, আর এর ডিরেকশন এদিকে, পরস্পর 180 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এবং ফোর্সের অভিমুখ 180 ডিগ্রি। তাহলে টর্ক কত? অতএব টর্ক টাউ ইকুয়াল টু এফ আর ক্রস এফ, আর ক্রস এফ, আর এফ সাইন 180 ডিগ্রি সমান 0। তো টর্ক যেহেতু 0 আসছে, টর্ক 0 মানে কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট। আমাদের মনে রাখতে হবে টর্ক ইকুয়াল টু 0 মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম কনস্ট্যান্ট।
অতএব এল হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি কৌণিক ভরবেগ, গ্রহটির কৌণিক ভরবেগ। শুধু ভরবেগ পরিবর্তন হতে পারে, কিন্তু কৌণিক ভরবেগ এল সমান স্থির। আবার এল ইজুকাল টু কি জানি আমরা, এল ইজুকাল টু আর কস পি। তাহলে আর এবং পি, এখানে আর এর ডিরেকশন এদিকে, পি এর ডিরেকশন, পি বলতে এমভি, আর ক্রস এমভি। আর এবং ভি এর মধ্যে অ্যাঙ্গেল কত, এটা হচ্ছে আর এর দিক, এটা হচ্ছে ভি এর দিক, অ্যাঙ্গেল কত থিটা। বৃত্ত ধরলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে এবং ভি এর মান স্থির চলে আসবে, কিন্তু ভি স্থির নয়, ভি পরিবর্তনশীল। তো আর ক্রস এম ভি করলে আর এবং ভি এর মধ্যে অ্যাঙ্গেল থিটা, তাহলে এটা হচ্ছে আর এম ভি সাইন থিটা, যেহেতু এটা ভেক্টর তাহলে এন হ্যাট। তাহলে এল এর ম্যাগনিটিউড কত, অতএব এখান থেকে লিখতে পারি এল বাই এম ইজুক্যাল টু আর ভি সাইন থিটা। এল বাই এম ইজুক্যাল টু আর ভি সাইন থিটা, এটা হচ্ছে এল এর মান। এখানে না লিখে এখানে লিখি, অতএব এল বাই এম, এমটা এদিকে আনলাম আর ভি সাইন থিটা। তো এবার এই 1 নম্বর সমীকরণে যদি আমরা ডিটিটাকে এই পাশে নিয়ে আসি, ডিএ বাই ডিটি, এই ডিটিকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে কি হচ্ছে হাফ আর ভি সাইন থিটা। আর ভি সাইন থিটা ইকুয়াল টু এল বাই এম। তো আর ভি সাইন থিটার পরিবর্তে লিখব এল বাই এম, তাহলে হাফ আছে এল বাই এম। তাহলে ডিএ বাই ডিটি ইকুয়াল টু এল বাই এম, যেহেতু এল কনস্ট্যান্ট তাহলে এটা হচ্ছে স্থির। ডিএ বাই ডিটি এল বাই টুয়াইস এম হচ্ছে স্থির। এটা হচ্ছে প্রমাণিত, অর্থাৎ সমান সময়ের অবকাশে সমান ক্ষেত্রফল অতিক্রম করে। তাহলে কি করলাম আমরা, ডিটি সময়ে পি কিউ দূরত্ব যাই, পি কিউকে সরলরেখা কল্পনা করব, যেহেতু ডিটিটা টেন্স টু 0 অতি ক্ষুদ্র, ভি স্থির মনে করব। তাহলে পি কিউ ইজিক্যাল টু ভিডিটি, পি কিউ ইজিক্যাল টু ভিডিটি যদি হয়, এটা যদি ভিডিটি হয়, তাহলে এই টি ডেল ডিটি সময়ে কতটা ক্ষেত্রফল অতিক্রম করেছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ভূমি তো আর, এটা আর, উচ্চতাটা আলাদা করে বার করলাম, ভিডিটি সাইন থিটা সেটা বসালাম, ডিটিকে এপারে নিয়ে আসলাম, ডিএ ডিটি যেটা আমাদের বার করা দরকার, তাই ডিটিকে এদিকে নিয়ে আসলাম, হাফ আর ভি সাইন থিটা। এবার আর ভি সাইন থিটাকে আমি দেখলাম, আর ভি সাইন থিটা বলতে এল বাই এম। তো আর ভি সাইন থিটা 1 নম্বর সমীকরণে আর ভি সাইন থিটার জায়গায় এল বাই এম বসালাম, তো হাফ তো আগেই ছিল তাই নিচে 2m হয়ে গেল। এবার এল যেহেতু স্থির, ভর তো অবশ্যই স্থির, তো এল বাই 2m স্থির, তখন ডিএ বাই ডিটি হচ্ছে স্থির বা কনস্ট্যান্ট। সমান সময়ের অবকাশে সূর্য এবং গ্রহের সংযোজক সরলরেখা সর্বদা সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এটা এই পদ্ধতিতে ইলিপসের মাধ্যমে আমরা প্রমাণ করতে পারি। কেপলারের দ্বিতীয় গতিসূত্র যদি আমরা বৃত্ত ধরে প্রমাণ করি তাহলে আরও সহজে প্রমাণ হবে। আমরা ইলিপস বা উপবৃত্ত ধরে প্রমাণ করলাম। এবার আমরা বইয়ে যেটা দেওয়া রয়েছে বৃত্ত ধরে, যে সূর্যকে কেন্দ্র করে, বৃত্ত ধরে কেন, অ্যাকচুয়ালি ইলিপস হলেও গ্রহ যে সূর্যকে কেন্দ্র করে আবর্তন করে সেই ইলিপসটা ইসেন্ট্রিসিটি 0-র কাছাকাছি, ইসেন্ট্রিসিটি অনেক কম, তার জন্য বেশি ইলিপ্টিক্যাল প্রপার্টি নেই, বৃত্ত ধরে করলেও বিশেষ তেমন তফাৎ আসে না। তবে অরিজিনাল পদ্ধতি ইলিপস ধরেই, নাহলে কেপলারের সূত্র গুরুত্ব দেওয়া হয় না বা মান্যতা দেওয়া হয় না। তো বইয়ে সহজ করার জন্য, হিসাব সহজ করার জন্য বৃত্তপথে ধরেছে। তো মনে করলাম সূর্যকে কেন্দ্র করে, এস হচ্ছে সূর্য, সূর্যকে কেন্দ্র করে কোনো একটি গ্রহ অতি ক্ষুদ্র সময় ডিটিতে
এই পি থেকে কিউতে গেল। সূর্য থেকে গ্রহের দূরত্ব মনে করলাম আর। অতি ক্ষুদ্র সময় ডিটির জন্য বৃত্তপথে গেলে তো স্পিড তো স্থির হয়ে যায়, সর্বদা সমান দূরত্ব হয়, কিন্তু কেপলারের সূত্র আলাদা বলছে দূরত্ব সূর্য এবং গ্রহের দূরত্ব সর্বদা সমান নয়, গতিবেগ সর্বদা বা স্পিড সর্বদা সমান নয়। তাই এটি অ্যাকচুয়ালি ভুল, কিন্তু সহজভাবে প্রমাণ করার জন্য যেহেতু ইলিপস এবং বৃত্ত যে ইলিপ্টিক্যাল পথে ভ্রমণ করছে গ্রহ, সেখানে ই এর মানটা 0-র কাছাকাছি, তাই বেশি চাপা না, হালকা চাপা, তাই বৃত্ত ধরে করলেও প্রায় মানটি একই আসে, সহজ হয়। কিন্তু অরিজিনাল পদ্ধতি ইলিপস, বৃত্তাকার পথে পরিভ্রমণ করছে না, ইলিপ্টিক্যাল পথে পরিভ্রমণ করছে বলেই তো অপসুর অনুসুর হচ্ছে। এবং পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখছি যে ঋতু পরিবর্তন হচ্ছে যে কারণের জন্য। তো যাই হোক, আমরা মনে করব সহজ হিসাবের জন্য যে বৃত্তপথে পরিভ্রমণ করছে, বইয়ে যেটা রয়েছে। ডিটি সময়ে মনে করলাম এখানে ডি থিটা কোণ উৎপন্ন করলো, তাহলে এটা দূর যদি হয় আর, দূরক আর, ডি থিটা কোণ উৎপন্ন করলো ডিটি টাইমের জন্য, তাহলে এটা কত? এটা হচ্ছে আর ডি থিটা। তাহলে আমরা অত কিছু লিখছি না, তাহলে কি লিখব? পি কিউ ইজুক্যাল টু আর ডি থিটা। ডিটি সময়ের জন্য যদি দূরক কেন্দ্রে ডি থিটা কোণ উৎপন্ন করে, তাহলে পি থেকে কিউ, পিতে ছিল কিউতে গেল ডিটি টাইমে গ্রহটি, তাহলে কতটা পথ অতিক্রম করলো? পথ হচ্ছে আর ডি থিটা, আর তার ফলে দূরক কতটা ক্ষেত্রফল অতিক্রম করলো? তাহলে ডিটি সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল ডিএ সমান কি? ত্রিভুজ এস পি কিউ এর ক্ষেত্রফল। যেহেতু বৃত্ত ধরে নিয়েছি, তাই এখানে মনে করতে পারি এটা 90 ডিগ্রি কোণ। তাই যদি হয় তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই কার্ভটাকে ডিটি সময়ের জন্য ক্ষুদ্র ধরে এটাকে উচ্চতা করে নেব, তাহলে হাফ, ভূমি হচ্ছে আর, উচ্চতা হচ্ছে আর ডি থিটা ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার ডি থিটা। তাহলে ডিটি সময়ে ক্ষেত্রফল এটা, তো একক সময়ে ডিএ বাই ডিটি ইজিক্যাল টু হাফ আর স্কোয়ার, ডিটি দিয়ে ভাগ করলাম, তো এদিকেও ডিটি দিয়ে ভাগ করব, ডিটি ডি থিটা বাই ডিটি অ্যাকচুয়ালি কি? হাফ আর স্কোয়ার ওমেগা। ডি থিটা বাই ডিটি মানে ওমেগা, কৌণিক বেগ, ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক বেগ। এবার যেহেতু এই সংস্থায় বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাই মনে করতে পারি এর যে অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, সেটা হচ্ছে ধ্রুবক। তো গ্রহটির রৈখিক ভরবেগের দুটি উপাংশ, একটা রেডিয়াস বরাবর আর একটা রেডিয়াসের সঙ্গে লম্বভাবে, অর্থাৎ রৈখিক একটা বলতে পারি রৈখিক ভরবেগ পি ইজুক্যাল টু পি আর প্লাস পি এন, একটা রেডিয়াস বরাবর আর একটা হচ্ছে তার সঙ্গে লম্ব বরাবর। তাহলে আমরা কৌণিক ভরবেগ এল এর মান যদি নির্ণয় করি, তাহলে কি হবে? আর ক্রস পি, আর ক্রস পি আর পি এন। তাহলে এখান থেকে এই দূরত্ব 0 হয়ে যাবে, ক্রস প্রোডাক্টে সাইন 0 ডিগ্রি, এটার ডিরেকশন যেহেতু একই, তাহলে এটার সঙ্গে এটার ডিরেকশন কী হবে? 90 ডিগ্রি। তাহলে এটা থাকবে আর পি এন মানে নর্মাল রৈখিক ভরবেগ এম ভি, ভি বলতে আর ওমেগা, এটা বাঁচবে যদি মানটা শুধু নির্ণয় করি।
তাহলে এটা হচ্ছে আর স্কোয়ার এম ওমেগা। তাহলে এল বাই এম যদি করি তাহলে কি হচ্ছে আর স্কোয়ার ওমেগা। এবার যেহেতু বাহ্যিক কোনো বল প্রয়োগ হচ্ছে না, এই সংস্থা নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কি বলে মহাকর্ষ বল প্রয়োগ করছে, তাই বাহ্যিক বল প্রয়োগ না করার জন্য অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ ধ্রুবক, এল যেহেতু ধ্রুবক অতএব এল বাই টুয়াইস এম এটাও হচ্ছে ধ্রুবক, তাই এখানে আর স্কোয়ার ওমেগার জায়গায় এল বাই এম, তাহলে এটা হচ্ছে এল বাই টু এম ইজুকাল টু স্থির, প্রমাণিত। এভাবে প্রমাণ করা যায়। এবার আমরা কেপলারের তৃতীয় সূত্র প্রমাণ করব। তৃতীয় সূত্র কি বলছে? কোনো গ্রহের সূর্যের চারপাশে প্রদক্ষিণ কালের মানে পর্যায়কালের বর্গ কি হবে? তার কক্ষপথের যে সেমি মেজর অ্যাক্সিস অর্ধপরাক্ষের ঘনফলের সঙ্গে সমানুপাতিক, অর্ধপরাক্ষের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। অর্ধপরাক্ষ যদি এ হয় তার ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। এটাও বৃত্ত ধরে আমরা অতি সহজে প্রমাণ করতে পারি। যদি বৃত্ত ধরে প্রমাণ করি, যে মনে করলাম সূর্য মাঝখানে আছে, একটা গ্রহ রয়েছে এখানে এম ভরের, দূরত্ব আর স্থির। দূরত্ব আর যদি স্থির হয় তাহলে এদের মধ্যে বৃত্তপথে যদি পরিভ্রমণ করে তাহলে কি হবে? বৃত্তপথে পরিভ্রমণ করার জন্য এম একটা সেন্ট্রিপেটাল ফোর্স, অভিকেন্দ্র বল অনুভব করবে। অভিকেন্দ্র বলটাকে এম ভি স্কোয়ার বাই আর। এই অভিকেন্দ্র বল কে যোগান দিচ্ছে? নিশ্চয়ই মহাকর্ষ বল। মহাকর্ষ বল কত? জি এম এম বাই আর স্কোয়ার। এখান থেকে পাই আমরা এম এম কেটে মরে গেল, আর থেকে একটা আর কেটে গেল, তাহলে ভি স্কোয়ার ইজুকাল টু জি এম বাই আর। আর কি ডিস্টেন্স? আমরা জানি যে গ্রহের ডিস্টেন্স সূর্য থেকে সর্বদা সমান থাকে না, কিন্তু বৃত্তাকার পথে ধরলে সমান থাকবে। তাই বইয়ের এই হিসাবে খানিকটা ত্রুটি রয়েছে, তাই ভি ইজুকাল টু রুট ওভার জি এম বাই আর। এবার টাইম পিরিয়ড কি? আমরা জানি টাইম পিরিয়ড মানে হচ্ছে মোট পথ। মোট পথ কত? 2 পাই আর। আর যেহেতু রেডিয়াস ফিক্সড 2 পাই আর, কতটা সময় লাগবে তার স্পিড দিয়ে ভাগ, ভি দিয়ে ভাগ। এবার 2 পাই আর স্পিড হচ্ছে জি এম বাই আর রুট ওভার জি এম বাই আর। এখান থেকে পাচ্ছি 2 পাই বাই জি এম, নিচে আর এর পাওয়ার হাফ, রুট যেহেতু আছে আর এর পাওয়ার হাফ, উল্টে উপরে চলে গেলে আর 1 প্লাস হাফ ইজুকাল টু 2 পাই রুট জি এম আর এর পাওয়ার 3/2। তাই যদি হয়, দুই দিকে যদি বর্গ করি তাহলে কি পাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি দুই দিকে বর্গ করলে টি এর স্কোয়ার, এদিকে যদি করি তাহলে 4 পাই স্কোয়ার। জি এম রুট ছিল, স্কোয়ার করলে রুট থাকলো না, আর আর হয়ে যাবে কিউব। কি দেখতে পাচ্ছি? গ্রহের ভর এখানে নেই, টাইম পিরিয়ড তার স্কোয়ার, 4 একটা ধ্রুবক রাশি, পাই ধ্রুবক রাশি, জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক রাশি, এম হচ্ছে সূর্যের ভর ধ্রুবক। তাহলে পুরোটাই যদি ধ্রুবক হয় তাহলে এখান থেকে করি টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। কিন্তু মূল কথা হচ্ছে কেপলারের তৃতীয় গতিসূত্র বলছে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব। সেমি মেজর এক্সিসের ঘনফলের সঙ্গে সমানুপাতিক হচ্ছে টাইম পিরিয়ডের বর্গ। কিন্তু এখানে রেডিয়াস তো স্থির হয়ে যাচ্ছে। তো বই এইভাবে করে দেওয়া আছে। সহজ করার জন্য আমরা ইলিপস ধরে এটা প্রমাণ করব। বইয়ের ভাষাতে এইভাবে করলেও হবে, কিন্তু প্রকৃতপক্ষে ইলিপ্টিক্যাল পথে ঘুরছে, তাই ইলিপসের মাধ্যমে আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই ইলিপসের একটা ফোকাসে রয়েছে সূর্য,
আর মনে করলাম এখানে আছে গ্রহটি, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে অপসূর, অ্যাপোজি বা অ্যাফিলিয়ন, অপসূর। তাহলে এখানে পজিশন যদি হয় তাহলে এই দূরত্বকে মনে করব আমরা আর এ। তো গ্রহটা এই পজিশনে বা এই পজিশনে যে কোনো দুটার মধ্যে একটা পজিশনে আছে আমরা ধরে নেব। এই পজিশন দিয়ে হিসাব করলেও সম্ভব, এই পজিশন দিয়ে হিসাব করলেও সম্ভব। মনে করলাম আমরা অপসূর দিয়ে করব। তাহলে আর এ কি জানি আমরা? এটা হচ্ছে a, 0 পয়েন্ট ইলিপসের, এটা -a, 0, এটা হচ্ছে -a, 0, এটা হচ্ছে a, 0 ফোকাস। তাহলে অপসূরে দূরত্ব কত? সূর্য থেকে গ্রহের দূরত্ব কত? আমরা জানি a × 1 + e, a × 1 + p। ইলিপসের সূত্র থেকে আমরা কি জানি? b² = a² 1 - e²। এটা কি? সেমি মেজর অ্যাক্সিস, যেটা এখান থেকে এই পর্যন্ত হচ্ছে a। তাই তো? এবং আমরা জানি না, ওটা প্রমাণ করিনি, আমরা প্রমাণ করে দেখতে পারি যে এই বিন্দুতে স্পিড, এই বিন্দুতে গ্রহের স্পিড কম, এই বিন্দুতে গ্রহের স্পিড বেশি। অপসূরে গ্রহের স্পিড কমে যায়, দূরত্ব বেশি হলে গ্রহের স্পিড কমে যায়, সূর্য থেকে দূরত্ব কম হলে গ্রহের স্পিড বেড়ে যায়। বেশি দূরে থাকলে গ্রহ ধীরে ধীরে চলে, সূর্যের কাছে চলে আসলে বেশি স্পিডে চলে, তাই এখানে স্পিড কম। তো দুটো স্পিড, একটা হচ্ছে অপসূরে বা অ্যাপোজিতে, অ্যাফিলিয়নে কত হবে এটা আমরা প্রমাণ করব পরে। gm/a যেহেতু কম হবে, দূরে কম, তাই 1 - e / 1 + e। আর যদি পেরিফেরিতে হতো, পেরিজিতে যদি হতো, এখানে যদি হতো, তাহলে vp = হতো gm/a। এখানে বেশি স্পিড, তো প্লাসটা উপরে মাইনাসটা নিচে, একই হিসাব। এটাও সহজে প্রমাণ করা যায়। এখানে ডিস্টেন্স বেশি তাই প্লাস, যদি পেরিজিতে ধরতাম তাহলে কি হতো? 1 - e হতো। এগুলো আমরা অ্যাপ্লাই করব। তো কেপলারের তৃতীয় গতিসূত্র প্রমাণ করার জন্য দ্বিতীয় গতিসূত্রকে কাজে লাগাবো। দ্বিতীয় গতিসূত্র থেকে পাই, গতি সংক্রান্ত কেপলারের যে দ্বিতীয় সূত্র, সেখান থেকে কি পাই? আমরা প্রমাণ করেছি dA/dt = L/2m। তাই তো? এটা প্রমাণ করা হয়েছে, দুইটা পদ্ধতিতেই করেছি। তো ধরি গ্রহের একটি পূর্ণ আবর্তন বা প্রদক্ষিণের জন্য যে পুরো পাক খাই, তাহলে কি হবে? dA = উপবৃত্তের পুরো ক্ষেত্রফল, উপবৃত্তের সম্পূর্ণ ক্ষেত্রফল। যদি পুরো একটি পাকের বিচার আমরা করি, পাই ab। বি কি? বি জানি আমরা, এটা বি। সেমি মাইনর অ্যাক্সিস হচ্ছে বি। আর dt = t প্রদক্ষিণকাল। ডিটা তখন পাই ab হয়ে যাবে, ডিটিটা হয়ে যাবে t প্রদক্ষিণকাল। তাহলে অতএব কি হবে? ডি এর জায়গায় লিখব পাই ab
আর ডিটির জায়গায় লিখব টি ইজ ইকুয়াল টু এল বাই এম, এল বাই টুয়াইস এম। এই জায়গা থেকে এই জায়গায় আসলাম। পূর্ণ প্রদক্ষিণ যদি আমরা কল্পনা করি, তাহলে এখান থেকে টি এর স্কোয়ার যদি বার করি, টি এল ইজ ইকুয়াল টু 2 পাই এম এ বি, 2 পাই এম এ বি, এলটাকে ওইদিকে পাঠিয়ে দিলাম, তাহলে নিচে নেমে গেল এল, নিচে নেমে গেল এল। এবার আমরা এই পজিশনে যখন থাকবে, এই পজিশনের ভি, এটাকে মনে করলাম অ্যাপোজিট ভি এ, এখানে যখন আসবে তখন পেরিজিত ভিপি, অবশ্যই ভি এ লেস দেন হচ্ছে ভিপি। এখানে দূর বেশি তাই ভেলোসিটি কম, স্পিড কম, এটা কাছে আছে তাই স্পিড বেশি। এই যে ফর্মুলা দুটো মনে রাখতে হবে, আর এগুলো ডিডাকশন করা যায়, আমরা তৈরি করতে পারি। তো এল ইজ ইকুয়াল টু কি জানি, এই জায়গায় পি এর মান পরিবর্তন হবে, রৈখিক ভরবেগ পাল্টায় কিন্তু এল এর মান পরিবর্তন হয় না। তো এল ইজ ইকুয়াল টু যেহেতু এখানে ভি এর অভিমুখ আর এই এর অভিমুখ হচ্ছে পরস্পর লম্ব, আর কোনটা, আর হচ্ছে এখান থেকে সূর্য থেকে কিন্তু আর এ, এটা হচ্ছে আর এ, তাহলে আর এর সঙ্গে ভি এর ডিরেকশন হচ্ছে লম্ব হবে, তাই এল ইজ ইকুয়াল টু আর ক্রস পি এ, আর এ ক্রস পি এ। এল দুই জায়গাতে সমান, এখানেও এল যা, এখানেও এল তাই, যেহেতু টর্ক 0 তাই এল হচ্ছে ধ্রুবক। আর এ, আর এর জায়গায় কী লিখব, এ ইন্টু 1 প্লাস ই, পি এ এম ভি এ, আমরা মানটা নিচ্ছি যেহেতু দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি, অ্যাঙ্গেল 90 ডিগ্রি, তো সাইন থিটা হয়ে যাচ্ছে। তো এল যদি আমরা নিই, এন হ্যাট নিতে পারি, এন হ্যাট নেওয়ার দরকার নেই, আমরা ম্যাগনিটিউড নিয়ে কাজ করব। তাহলে এল ইজ ইকুয়াল টু এ ইন্টু 1 প্লাস ই এম ভি এ, ভি এর মান কি 1 প্লাস ই এম ভি এ, ভি এর মান হচ্ছে এটা gm by a 1 minus e by 1 plus e। এবার টি এর যদি স্কোয়ার করি, টি এর যদি আমরা এখানে স্কোয়ার করি, তো কি পাচ্ছি 4 পাই স্কোয়ার এম স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার বাই এল স্কোয়ার। এখানে যদি এল এর স্কোয়ার করতাম তাহলে পেতাম এ স্কোয়ার 1 প্লাস ই তার হোল স্কোয়ার এম স্কোয়ার, এদিকে জিএম বাই এ 1 মাইনাস ই বাই 1 প্লাস ই, রুট থাকতো না স্কোয়ার করলে। এই মানটা এখানে বসাবো, কাটাকুটি হয়ে অত্যন্ত সহজ হয়ে যাবে। কি করব, বি স্কোয়ারের পরিবর্তে লিখবো আমরা, বি স্কোয়ারের পরিবর্তে কি লিখতে পারি, এ স্কোয়ার 1 মাইনাস ই স্কোয়ার। এই যে এটাকে ব্যবহার করলাম, এটাকে ব্যবহার করলাম, এটাকে ব্যবহার করলাম। এবার এল স্কোয়ারের পরিবর্তে কি লিখব, এ স্কোয়ার 1 প্লাস ই হোল স্কোয়ার এম স্কোয়ার জিএম বাই এ 1 মাইনাস ই বাই 1 প্লাস ই। এবার দেখো কাটাকাটি করে কিছুই থাকছে না, সব আউট হয়ে যাচ্ছে, এম স্কোয়ার আউট, এ স্কোয়ার আউট, 1 প্লাস ই আর 1 প্লাস ই এর স্কোয়ার, স্কোয়ারটা বাদ গেল। এবার 1 প্লাস ই 1 মাইনাস ই, 1 প্লাস ই ইন্টু 1 মাইনাস ই কী হচ্ছে 1 মাইনাস ই স্কোয়ার, তাই এটা মিলে এটা কেটে গেল। 1 প্লাস ই ইন্টু 1 মাইনাস ই মানে 1 মাইনাস ই স্কোয়ার, এটা কেটে গেল। এটা উপরে উঠে গেল, তাহলে কি থাকছে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম, আর এদিকে এ কিউব। এটা যেহেতু এবার ধ্রুবক, তাই অতএব লেখা যায়
টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, প্রুভড। এবার আমরা আলোচনা করব মুক্তিবেগ মানে এসকেপ ভেলোসিটি। অত্যন্ত ইন্টারেস্টিং একটি বিষয়। মুক্তিবেগ বা মুক্তি দ্রুতি এসকেপ ভেলোসিটি বা এসকেপ স্পিড। মুক্তিবেগ, যে বেগের মাধ্যমে মুক্তি পাওয়া যায়, যে বেগের সাহায্যে পালিয়ে যাওয়া যায়, এসকেপ করা যায়। মানে কি থেকে এসকেপ করব, কি থেকে পালিয়ে যাব? কোন একটা বস্তুকে যে বেগে উপরে ছুঁড়লে বস্তুটি পৃথিবীর হোক বা কোনো গ্রহ থেকে ছুঁড়লে গ্রহের মহাকর্ষ ক্ষেত্র থেকে হোক, মহাকর্ষ প্রভাব থেকে হোক, পালিয়ে চলে যাবে, ফিরে আসবে না। আর মহাকর্ষ বল তাকে ধরে রাখতে পারবে না। যদি পৃথিবীর ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে কোনো বস্তুকে ন্যূনতম বা কমপক্ষে যে গতিবেগে ছুড়ে দিলে সেটি অভিকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায়, মহাকর্ষ ক্ষেত্র আর প্রভাব বিস্তার করে না তার উপর। মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যায় মানে মহাকর্ষ ক্ষেত্র কত দূর পর্যন্ত আছে? অসীম দূরত্ব পর্যন্ত। তার মানে অসীম দূরে চলে যাবে। ন্যূনতম যে বেগে ছুটতে হবে। ন্যূনতম কেন বলছি? ন্যূনতমর চাইতে বেশি বেগে ছুটলে তার গতি বজায় থাকবে। তার গতি বজায় রাখার প্রয়োজন নেই, তার শক্তি দেওয়ার প্রয়োজন নেই। অসীম দূরত্বে যখন পৌঁছাবে বস্তুটি, তার শক্তি শূন্য। পৌঁছায় দেওয়াটা কাজ। পৌঁছায় দিতে গেলে যে গতিশক্তি, যে গতিবেগ দিয়ে ছুটতে হবে বস্তুটিকে, সেই বেগকে বলা হচ্ছে মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। একটা বস্তুকে উপরে ছুটছি, আবার পৃথিবীতে ফিরে আসছে, আরও জোরে ছুটছি, গতিবেগ আরও বাড়াচ্ছি, বেশি দূর যাচ্ছে, তবু আবার একসময় গতিবেগ শূন্য হয়ে নিচের দিকে নেমে আসছে অভিকর্ষ বলের ক্রিয়ায়। তার থেকেও জোরে ছুটছি, আবার নেমে আসছে। কিন্তু এমন এক সময় আসবে যে বেগে ছুটলে সেটি আর ফিরে আসবে না। প্রকৃত কথায় ফিরে আসবে না বললেও শুধু ভুল, মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে। মহাকর্ষ প্রভাব তাকে আর প্রভাবিত করতে পারবে না। মহাকর্ষ বল তার উপর আর ক্রিয়া করতে পারবে না। পৃথিবী তাকে আর আকর্ষণ করতে পারবে না। পৃথিবীর মহাকর্ষ ক্ষেত্র ছেড়ে পালিয়ে যাবে। সেই ন্যূনতম বেগকে বলা হয় মুক্তিবেগ বা এসকেপ ভেলোসিটি। তাহলে কি করতে হবে? একটা বস্তুকে উপরে ছুঁড়লে মহাকর্ষ বল বা অভিকর্ষ বল তাকে টেনে কাছে আনার চেষ্টা করছে, বলে তার বেগ কমে যাচ্ছে। তাহলে আমাকে শক্তি দিয়ে, যে শক্তি দিয়ে ছুড়ব, বেগে ছুড়লে তার গতিশক্তি হবে। তো এমন একটা বেগে ছুড়ব, এমন একটা গতিশক্তি দিয়ে তাকে পাঠাবো যে গতিশক্তি এই মহাকর্ষ বলের বিরুদ্ধে ক্রিয়া করে তাকে অসীম দূরত্বে পৌঁছাবে। যদি বলি পৃথিবীতে ফিরে আসবে না, তাহলে যে বেগে ছুড়লে পৃথিবীতে ফিরে আসবে না সেটাই মুক্তিবেগ, তাহলে একটু ভুল হবে। পৃথিবীতে ফিরে আসবে না এগুলা কথা বললে হবে না। কি বলতে হবে? মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাবে, অভিকর্ষ বল তার উপর আর ক্রিয়া করবে না। কারণ একটা স্যাটেলাইটকে যখন ছোড়া হয় সেটাও পৃথিবীতে ফিরে আসছে না, কিন্তু সেটাকে মুক্তিবেগে ছোড়া হয় না। মুক্তিবেগে ছোড়া মানে পৃথিবীতে ফিরে আসা না আসা এটা কোনো কথা না। মুক্তিবেগ কথার অর্থ হচ্ছে মহাকর্ষ ক্ষেত্রের বাইরে চলে যাওয়া, অসীম দূরত্বে চলে যাওয়া, এবং অসীম দূরত্বে তার শক্তি শূন্য হয়ে যাওয়া। শক্তি শূন্য হওয়া মানে ন্যূনতম বেগে ছুটছি। যদি কিছু শক্তি থাকে তার মানে ন্যূনতম বেগে ছুটছি না। সেই ন্যূনতম বেগকে বলা হচ্ছে মুক্তিবেগ। এবং মুক্তিবেগে ডিরেকশন ভার্টিক্যালি করতে হবে, তার কোনো নিয়ম নেই। যে কোনো অ্যাঙ্গেলে ছুড়লেই হবে। কারণ যেহেতু অভিকর্ষ বল সংরক্ষী বল, তাই প্রথম বিন্দু যদি ভূপৃষ্ঠ থেকে ছুড়ি তাহলে ভূপৃষ্ঠ, অন্তিম বিন্দু হচ্ছে অসীম দূরত্ব। কোন পথে গেল, এই রাস্তা দিয়ে গেল না সোজাসুজি ভার্টিক্যালি গেল না আঁকা বাঁকা গেল, দ্যাট ডাজ নট ম্যাটার।
যেহেতু সংরক্ষী বল হচ্ছে অভিকর্ষ বল। তাহলে কি বললাম, মুক্তিবেগ পৃথিবী পৃষ্ঠ বা কোনো গ্রহ উপগ্রহের পৃষ্ঠ থেকে কোনো বস্তুকে ন্যূনতম যে বেগে উপরে ছুড়লে, ভার্টিক্যালি ছুটতে হবে তা না, উপরের দিকে ছুড়লে সেটি তার বলতে পৃথিবীর বা গ্রহ উপগ্রহের মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যেতে পারে, সেই বেগকে ওই বস্তুর মুক্তিবেগ বলে। আমরা পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান নির্ণয় করব। কি বললাম, পৃথিবীর মুক্তিবেগ VE = √2g r আসবে। এটা হিসাব করলে 11.2 কিলোমিটার/সেকেন্ড আসবে। এটা প্রমাণ করব আমরা। প্রমাণ করা যায় দুই পদ্ধতিতে। শর্টকাট পদ্ধতি যদি বলি, তাহলে মনে করলাম এটা পৃথিবী, m ভর, এখানে একটা বস্তু আছে স্মল m ভরের। তাহলে বস্তুটা এখান থেকে অসীম দূরত্বে পাঠাতে ন্যূনতম যে বেগ দিয়ে ছুটতে হবে, সেই ন্যূনতম বেগই হচ্ছে এই বস্তুটার মুক্তিবেগ। তাহলে এই বিন্দুতে যখন ছিল, এই দূরত্ব কি, রেডিয়াস অফ আর্থ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে অসীম দূরত্বে পাঠাবো, এটা মনে করো অসীম দূরত্ব। অসীম দূরত্বে পাঠাতে পারলেই সেই বেগকে বলা হচ্ছে মুক্তিবেগ। তো যেহেতু অভিকর্ষ মহাকর্ষ বলের বেলায় পৃথিবী বলছি, তাহলে অভিকর্ষ বলা উচিত। এটা হচ্ছে পৃথিবী, আর্থ। তো অভিকর্ষ বল হচ্ছে সংরক্ষী বল। তাই এই অবস্থানে ফার্স্টে ছিল, মনে করলাম ভূপৃষ্ঠ থেকে ছুড়ব, এই অবস্থানে বস্তুটা প্রথমে ছিল। তো এই অবস্থায় বস্তুটার মোট এনার্জি, এই অবস্থায় বস্তুটার মোট এনার্জি আর অসীম দূরত্বে পৌঁছালো, তার টোটাল মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে। কি বলবো, অভিকর্ষ বল সংরক্ষী বল। শর্টকাট পদ্ধতি বার কর। অতএব যান্ত্রিক শক্তি সংরক্ষিত হবে। বস্তুটাকে যে কোনো জায়গা থেকে অসীম দূরত্বে পাঠাতে গেলে মিনিমাম যে বেগে ছুটতে হবে সেটা হচ্ছে তার মুক্তিবেগ। অসীম দূরত্বে যেহেতু মহাকর্ষীয় ক্ষেত্র নেই, মহাকর্ষীয় প্রভাব শূন্য, মহাকর্ষের আকর্ষণ বল শূন্য, তাই মুক্তিবেগ মানেই হচ্ছে অসীমে বস্তুটিকে পাঠাতে হবে। যেখান থেকেই পাঠাই অসীম দূরত্বে পাঠাতে হবে। আর যেহেতু অভিকর্ষ বল সংরক্ষী বল, তাই যেখানে প্রথমে ছিল, যেখানে আমি তাকে চিন্তা করব ফার্স্ট পজিশন, সেখানকার মোট যান্ত্রিক শক্তি আর অসীম দূরত্বের মোট যান্ত্রিক শক্তি সমান ধরব। যেহেতু ন্যূনতম বেগ বলছি, তাই অসীম দূরত্বে তার যান্ত্রিক শক্তি শূন্য হবে। অর্থাৎ টোটাল এনার্জি, টোটাল মেকানিক্যাল এনার্জি প্রথমে ফার্স্ট পজিশন = মেকানিক্যাল এনার্জি এট সেকেন্ড পজিশন। মানে পৃথিবী পৃষ্ঠ যদি ধরি, তাহলে এটা হচ্ছে ইনফিনিটি আর পৃথিবী পৃষ্ঠ। তাহলে কি হবে, মেকানিক্যাল এনার্জি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল, ধরি ইনিশিয়াল আর ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল। তাহলে পটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল প্লাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল = কাইনেটিক এনার্জি কেই ধরি, potential energy at final plus kinetic energy at final. Final বলতে at infinity, এটা পৃথিবী পৃষ্ঠ, এটা ইনফিনিটি। অসীম দূরত্বে, এটা ভূপৃষ্ঠে,
তাহলে কি হবে, ভূপৃষ্ঠে পোটেনশিয়াল এনার্জি কত, এই জায়গায় যখন ছিল বস্তুটা তার পোটেনশিয়াল এনার্জি কত, এই জায়গায় পোটেনশিয়াল এনার্জি ছিল মাইনাস জি এম এম বাই আর, এখানে পোটেনশিয়াল এনার্জি, অভিকর্ষ স্থিতিশক্তি। এবার বস্তুটাকে ছুঁড়েছি কোন শক্তি দিয়ে, হাফ এম ভি স্কোয়ার। এই বিন্দুতে বস্তুটাকে ছোড়া হয়েছে এই বিন্দু থেকে, তো এই বিন্দুতে অবস্থানের জন্য অভিকর্ষ স্থিতিশক্তি জি এম এম বাই আর মাইনাস হয়, আর ছুঁড়েছি অসীমে পাঠানোর জন্য ভিই গতিবেগে, তাহলে গতিশক্তি কত এই অবস্থানে যখন স্টার্ট নিল, হাফ এম ভি স্কোয়ার ইজুক্যাল টু অসীম দূরত্বে তার শক্তি কত হবে, শূন্য হবে। অসীম দূরত্বে মহাকর্ষীয় ক্ষেত্র নেই, মহাকর্ষীয় বিভব নেই, তাই মহাকর্ষীয় স্থিতিশক্তি শূন্য, এবং বস্তুটা পৌঁছাবে সেখানে গতিবেগহীনভাবে, তাই গতিশক্তিও শূন্য, তাই এটাও শূন্য প্লাস এটাও শূন্য ধরবো। এখান থেকে হাফ এম ভি স্কোয়ার ইজুক্যাল টু জি এম এম বাই আর, এম আর এম মরে গেল, তাহলে ভিই ইজুক্যাল টু রুট ওভার 2 জিএম বাই আর, এটা একটা ফর্মুলা। এবার জিএম এর জায়গায় যদি আমরা জি আর স্কোয়ার বসাই, তাহলে এখান থেকে জিএম ইজুক্যাল টু জি আর স্কোয়ার, কেন এম জি ইজুক্যাল টু জি এম এম বাই আর স্কোয়ার, এম এম মরে গেলে জি ইজুক্যাল টু জি এম বাই আর স্কোয়ার, অলওয়েজ রাইট। তাহলে জিএম ইজুক্যাল টু জি আর স্কোয়ার, জিএম ইজুক্যাল টু জি আর স্কোয়ার করলে এখান থেকে পাচ্ছি রুট ওভার 2 জি আর। জিএম এর জায়গায় কি বসাবো, জিএম এর জায়গায় বসাবো জি আর স্কোয়ার, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম এর জায়গায় জিএম এর জায়গায় জি আর স্কোয়ার, তো জিএম এর জায়গায় জি আর স্কোয়ার, তো উপরে আর স্কোয়ার নিচে একটা আর, একটা আর কেটে গেলে উপরে রুট ওভার 2 স্মল জি আর ক্যাপিটাল আর হবে, তাই ভি ইজুক্যাল টু 2 জি আর। তো এইভাবে আমরা অভিকর্ষ বল সংরক্ষী বল হিসাবে বিবেচনা করে এখানে মোট যান্ত্রিক শক্তি আর ইনফিনিটি কেন আসছে, ইনফিনিটিতে মহাকর্ষীয় ক্ষেত্র নেই, মহাকর্ষীয় বিভব শূন্য, অভিকর্ষীয় স্থিতিশক্তি শূন্য, এবং কাইনেটিক এনার্জি শূন্য ধরব ন্যূনতম বেগে পাঠানোর জন্য, তাই এখানকার মোট মেকানিক্যাল এনার্জি আর ইনফিনিটির মেকানিক্যাল এনার্জিকে সমান করব, তাহলে ভি এর মানটা পেয়ে যাব। আর বইয়ের বিচারে আমরা কি করব, বইয়ে যেভাবে দেওয়া রয়েছে আমাদের পাঠ্যপুস্তকে, সেখানে কি দেওয়া রয়েছে যে পৃথিবী থেকে এক্স দূরত্বে একটা বস্তু রয়েছে, কত দূরত্বে, এক্স দূরত্বে বা আর দূরত্ব ধরতে পারি আমরা, এটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর ভর এম, বস্তুর ভর এম, তাহলে কি বলে টানছে বস্তুটাকে, ধরি পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষ বল, যেহেতু পৃথিবী ধরেছি আমরা, কত হবে, জি এম এম বাই এক্স স্কোয়ার, তাই তো। এবার এই বলের মানটি পরিবর্তনশীল, এক্স যত বাড়বে এফ এর মান কমবে, এক্স কমলে এফ এর মান বাড়বে পৃথিবীর বাইরে। তো মনে করলাম যে ডিএক্স পরিমাণ বৃদ্ধির জন্য ওটাকে তো টানছে, এই বল দিয়ে টানছে, যেহেতু আমি অসীম দূরত্বে পাঠাবো, মুক্তিবেগ মানে বস্তুটাকে অসীম দূরত্বে পাঠাতে হবে, যেহেতু অসীম দূরত্বে পাঠাবো তাই এর বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, তাহলে এদিকে আমাকে বল প্রয়োগ করতে হবে। তাহলে অতএব মনে করব, ধরি ডিএক্স সরণে এই বলের মান স্থির,
আমাকে বাইরে পাঠাতে হবে, তাই ওইদিকে আমাকে বল প্রয়োগ করতে হবে। সেই বলটা কত সমান হবে? এই বলের সঙ্গে সমান হবে, তবেই তো সে এক্সট্রা শক্তি ছাড়াই পৌঁছাতে পারবে। অতিরিক্ত গতিশক্তি তার মধ্যে থাকবে না, যে বলে টানছে সেই বলেই তাকে বিপরীত দিকে পাঠাতে হবে। তো মনে করলাম এই বলটি ডিএক্স সরণে পরিবর্তন হবে না, তাই এই বলেই আমাকে প্রয়োগ করতে হবে। তাহলে ডিএক্স সরণে এই বলের মান স্থির, অতএব কৃতকার্য ডিএক্স সরণে কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স ইকুয়াল টু এফ ডবল এফ জি। আচ্ছা, এফ ধরি, জি ধরার দরকার নাই। যে পরিমাণ পৃথিবী টানছে সেই পরিমাণ বলে আমাকে ঠেলতে হবে, তারপরেই তাকে পাঠাতে পারবো। একেবারে এক্স্যাক্ট সমান না, 10⁻⁰ হলেও একটু বেশি বলে প্রয়োগ করতে হবে, তারপরেই সেটা যাবে। 0.0000 সামথিং বেশি বলে প্রয়োগ করে তাকে ঠেলতে হবে। তাহলে কৃতকার্য ডিডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডিএক্স। এফ এর মান কি? জি এম বাই এক্স স্কোয়ার। এই পরিমাণে বল আমাকে প্রয়োগ করতে হবে অভিকর্ষ বলের অভিকর্ষ বলের বিরুদ্ধে ডিএক্স। তাহলে বস্তুটাকে ডিএক্স পরিমাণ সরালে তো হবে না, আমাকে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে। কোথা থেকে? আর দূরত্ব থেকে। আর দূরত্ব থেকে তাকে ইনফিনিটিতে নিয়ে যেতে হবে। তাহলে অতএব অসীম দূরত্বে নিয়ে যেতে কৃতকার্য ভূপৃষ্ঠ থেকে অসীম দূরে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? ইন্টিগ্রেশন আর থেকে, আর মানে পৃথিবী পৃষ্ঠ থেকে অসীম দূরত্বে নিয়ে যেতে হবে। জি এম বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান কী হচ্ছে? ইন্টিগ্রেশন না করে একবারে এক্স স্কোয়ার আছে, তাহলে জি এম বাই এক্স মাইনাস আর থেকে ইনফিনিটি সমান হবে, ইনফিনিটি যদি প্রথমে বসাই এক্সের মান তো 0 হয়ে যাবে, পরে মাইনাস এক্সের জায়গায় আর বসাবো, তো নিজে থেকে মাইনাস আছে, আর একটা মাইনাস এখানকার জন্য, তো প্লাস হয়ে যাবে। জি এম বাই আর হয়ে যাবে ওয়ার্ক ডান, জি এম বাই আর। এই মুক্তিবেগের হিসাবে অবশ্যই ধরে নেব যে বস্তুটিকে যখন ছোড়া হচ্ছে অসীম দূরত্বে পাঠানোর জন্য, অভিকর্ষীয় ক্ষেত্র বা কোনো গ্রহের বেলায় মহাকর্ষীয় ক্ষেত্রের আওতা থেকে দূরে অসীম দূরত্বে যখন পাঠাতে চাইছি, তখন পাঠানোর সময় বাহ্যিক কোনো বল, এক্সট্রা কোনো ক্ষেত্র, এক্সট্রা কোনো মহাকর্ষীয় প্রভাব এর উপর প্রভাবিত হচ্ছে না। এটা ক্রাইটেরিয়া ধরে নিতে হয়, অ্যাজাম্পশন ধরে নিতে হয়। তাহলে কি করব? এই যে কৃতকার্য করছে, এই কৃতকার্য থেকে আসছে, আমি যে বেগে ছড়েছি সেই বেগের কারণে যে গতিশক্তি, গতিশক্তি কি? গতিশক্তি বলতে যে পরিমাণ কার্য করতে পারে সেটাই তো শক্তির পরিমাপ। তাহলে যে বেগে ছোড়া হয়েছে, যে বেগে ছোড়া হয়েছে এই কৃতকার্য প্রকৃতপক্ষে বস্তুর প্রাথমিক গতিশক্তির সমান। প্রাথমিক গতিশক্তির সমান, এই কৃতকার্য প্রকৃতপক্ষে বস্তুর প্রাথমিক গতিশক্তির সমান। তো প্রাথমিক গতিশক্তি কত? ধরি মুক্তিবেগ সমান ভিই, অতএব গতিশক্তি ফর্মুলা কি? হাফ এম ভি স্কোয়ার। তো অতএব এই গতিশক্তিটাই এই কার্য ঘটিয়েছে, গতিশক্তি কার্যেরই একটি রূপ, তাই হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু জি এম বাই আর। এম মরে গেল,
তাহলে ভিই ইজ ইকুয়াল টু জিএম 2gm বাই আর তার রুট ওভার। এটা পেয়েছিলাম আমরা সেই সংরক্ষী বলের ফর্মুলা থেকে, টোটাল মেকানিক্যাল এনার্জি ভূপৃষ্ঠের ওপরে আর অসীম দূরত্বে দুটাকে ইকুয়াল দেখিয়ে এটাই পেয়েছিলাম। এবার জিএম এর মানটা আমরা পাল্টাতে পারি, জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, অলওয়েজ নিচে আর 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 কেটে গেল, রুট 2gr, রুট 2gr। মুক্তিবেগের ফর্মুলা পাচ্ছি আমরা ভিই ইজ ইকুয়াল টু রুট ওভার জিএম 2gm বাই আর, অথবা এখান থেকে পাচ্ছি রুট ওভার 2gr, যেহেতু আমরা অলওয়েজ জানি জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, বা জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার, এটা সবসময় মনে রাখতে হবে, জিএম ইজ ইকুয়াল টু জি আর স্কোয়ার। তাই জিএম এর জায়গায় জি আর স্কোয়ার বসালে এটা পেয়ে যাচ্ছি। এবার এখানে জি ইজ ইকুয়াল টু পৃথিবী পৃষ্ঠে জি এর মান কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত, 6.4 কিলোমিটারই করি, 6400 কিমি। এটা এখানে বসালে ভিই বেরোবে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। অর্থাৎ কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে 11.2 কিমি পার সেকেন্ড, প্রতি সেকেন্ডের মধ্যে এতটা গতি, 1 সেকেন্ডে 11.2 কিমি যেতে হবে। এই স্পিডে যদি ছোড়া যায় তাহলে বস্তুটি পৃথিবীর যে অভিকর্ষীয় ক্ষেত্র সেটা পেরিয়ে অসীম দূরত্বে পৌঁছে যাবে উইথ জিরো এনার্জি। এখানে বাহ্যিক কোনো প্রভাব একে প্রভাবিত করছে না বলে আমরা ধরে নেব। তো 11.2 কিমি বেগে ছুটতে হবে। তার থেকে যদি আশেপাশে 10, 8, 9 এরকম কিলোমিটার পার বেগে ছুড়ি, অর্থাৎ বস্তুটিকে মনে করলাম ভি ইজ ইকুয়াল টু 8 কিমি পার সেকেন্ড বেগে একটা বস্তুকে ছোড়া হলো, তাহলে বস্তুটি কি পৃথিবীতে ফিরে আসবে? উত্তর হচ্ছে না। এত কিমি বেগে ছুড়লে পৃথিবীতে তো ফিরে আসবে না, শুধু তাই না, অসীম দূরত্বে পৌঁছে যাবে পৃথিবীর অভিকর্ষীয় ক্ষেত্রকে পেরিয়ে। পৃথিবীর অভিকর্ষ বলের অধীনে না থেকে অসীম দূরত্বে পৌঁছে যাবে, যেখানে অভিকর্ষ ক্ষেত্র শূন্য, অভিকর্ষ ক্ষেত্র নেই, অভিকর্ষ বিভব হচ্ছে শূন্য, বা মহাকর্ষীয় বল হচ্ছে শূন্য। কিন্তু এর থেকে যদি একটু কম বেগে, হালকা কম বেগে 8 কিলোমিটার 9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়, তাহলে বস্তুটা কি পৃথিবীতে ফিরে আসবে? তাও আসবে না। কি হবে? পৃথিবীর চারপাশে চাঁদ যেমন আবর্তন করছে পৃথিবীকে, পৃথিবীর চারপাশে যদি ছোড়া হয়, পৃথিবীর চারপাশে বস্তুটা ঘুরতে থাকবে। 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি ছোড়া হয়, ছুড়লে ভূপৃষ্ঠে ফিরে আসবে না, কিন্তু ওকে মুক্তিবেগ বলবো না, তার কারণ ভূপৃষ্ঠে ফিরে আসছে না, কিন্তু মহাকর্ষীয় ক্ষেত্রের মহাকর্ষীয় বল বা অভিকর্ষ বলের বাইরে যেতে পারেনি। মহাকর্ষীয় ক্ষেত্রকে পেরিয়ে যেতে পারেনি। এই 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে যদি কোনো বস্তুকে ছোড়া যায় নির্দিষ্ট উচ্চতায় গিয়ে, তাহলে কি হবে? বস্তুটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে, বস্তুটা বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে। আর যদি 8 কিলোমিটার পার সেকেন্ডের কম বা একটু বেশি, শুধু কম লিখলে হবে না, বেশি বেগে ছোড়া যায়, যদি 8 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া যায়, তাহলে ভূপৃষ্ঠে ফিরে আসবে না। কি হবে? বৃত্তাকার পথে পৃথিবীকে পরিভ্রমণ করবে। কোন পথে? বৃত্তাকার পথে, স্যাটেলাইট হয়ে যাবে। বৃত্তাকার পথে পৃথিবীকে পরিভ্রমণ করবে যদি 8 কিমি পার সেকেন্ড বেগে ছোড়া যায়, পৃথিবীতে ফিরে আসবে না। কিন্তু এটা মুক্তিবেগ না, কারণ মহাকর্ষীয় ক্ষেত্রের বাইরে যাচ্ছে না, অসীম দূরত্বে যাচ্ছে না,
মহাকর্ষীয় ক্ষেত্রের মাঝখানেই, অভিকর্ষীয় ক্ষেত্রের মাঝখানেই পৃথিবীকে বৃত্তাকার পথে পরিভ্রমণ করবে যদি এই বেগে ছোড়া হয়। আর যদি এর থেকে বেশি বা কম বেগে ছোড়া হয় তাহলে বস্তুটা এর থেকে কম বেগে ছুড়লেও কি হবে, ইলিপ্টিক্যাল পথে পরিভ্রমণ করবে। কি করবে? পৃথিবীকে ইলিপ্টিক্যাল পথে পরিভ্রমণ করবে যদি 8 কিমির বেশি বা কমে ছোড়া হয়। 8 কিমিতে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে ভূপৃষ্ঠে ফিরে আসে না, বৃত্তাকার পথে পরিভ্রমণ করে 8 কিমি পার সেকেন্ড বেগে ছুড়লে, তার থেকে একটু বেশি বা একটু কমে ছুড়লে ইলিপ্টিক্যাল পথে পরিভ্রমণ করে, অর্থাৎ স্যাটেলাইট হয়ে যায় বস্তুটা। স্যাটেলাইট এই বেগে যদি কাউকে ছড়ে যায় এই পথে পরিভ্রমণ করবে। তো 8 কিমি পার সেকেন্ড বেগে আমরা স্যাটেলাইট বা উপগ্রহকে আকাশে ছুড়ি যাতে বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে, বৃত্তাকার পথে পরিভ্রমণ করতে পারে। সাধারণভাবে বৃত্তাকার পথে যে স্যাটেলাইটগুলি পরিভ্রমণ করে সেগুলো নিয়ে আমাদের ডিটেলস আলোচনা। ইলিপ্টিক্যাল পথে পরিভ্রমণ করলে তার হিসাব একটু জটিল, তাই সেগুলো আলোচ্য বিষয় নয়। তো বেশিরভাগ স্যাটেলাইট, চন্দ্র পৃথিবীর একমাত্র স্যাটেলাইট যেটা ন্যাচারাল প্রাকৃতিক স্যাটেলাইট, তাছাড়া বহু স্যাটেলাইট পৃথিবী থেকে ছোড়া হয় রকেটে করে, ছড়িয়ে রকেটে করে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট উচ্চতায় গিয়ে তাকে একটা হরাইজন্টাল বেগ দেওয়া যায় 8 কিমি পার সেকেন্ড। অ্যাকচুয়ালি অরিজিনালটা হচ্ছে 7.9, 8ই ধরা হয় প্রায়, দিলে সেটা পৃথিবীর চারপাশে বৃত্তাকার পথে পরিভ্রমণ করে। তো এমন যন্ত্র স্যাটেলাইট হিসেবে পাঠানো হয়। স্যাটেলাইট একটা যন্ত্র যেটা আবহাওয়া সম্পর্কে খোঁজ খবর দেয় বা আবহাওয়ার পূর্বাভাস দেয়, স্যাটেলাইটের মাধ্যমে পাই আমরা। টেলিযোগাযোগ করা হয় স্যাটেলাইটের মাধ্যমে। স্যাটেলাইটের মাধ্যমে নিরাপত্তা, দেশ বিদেশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা গড়ে ওঠে স্যাটেলাইটের মাধ্যমে, ইনফরমেশন নেওয়ার মাধ্যমে। বা পৃথিবীর বাইরে পৃথিবীর যে অরিজিনাল চিত্র বা পৃথিবীর যে অরিজিনাল ছবি, পৃথিবীর যে বিভিন্ন বৈশিষ্ট্য, সেগুলো এই স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যায়। এবার আমরা আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের দ্রুতি বা স্পিড কী, পর্যায়কাল কত, শক্তি কী, সেগুলো নিয়ে আলোচনা করব। তো মনে করব যে এটা পৃথিবী থেকে আর দূরত্বে m ভরের একটি স্যাটেলাইট আছে, সেটিও বৃত্তপথে পরিভ্রমণ করছে। মনে রাখতে হবে যে স্যাটেলাইটগুলি বৃত্তপথে পরিভ্রমণ করে, কারণ তার বেগ কত বেগে ছোড়া হয়, প্রায় 8 কিলোমিটার পার সেকেন্ড, 7.9 কিলোমিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়। পৃথিবীর ভর m, স্যাটেলাইটের ভর স্মল m, দূরত্ব r। তাহলে এটা যদি বৃত্তপথে পরিভ্রমণ করে স্যাটেলাইটটি, বৃত্তপথে পরিভ্রমণ করতে গেলে অবশ্যই সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করবেই করবে। সেন্ট্রিপেটাল ফোর্স ছাড়া, অভিকেন্দ্র বল ছাড়া বৃত্তপথে কোনো বস্তু পরিভ্রমণ করতে পারে না। সংক্ষেপে আমরা লিখতেই পারি পৃথিবীর ভর সমান m, পৃথিবীর ব্যাসার্ধ সমান হচ্ছে r, কৃত্রিম উপগ্রহের ভর সমান m, ভূপৃষ্ঠ থেকে উচ্চতা সমান h। অতএব পৃথিবীর কেন্দ্র থেকে উপগ্রহের দূরত্ব r সমান r প্লাস h। টোটালটা হচ্ছে r ইজুক্যাল টু কি, r ইজুক্যাল টু এই যে r আর এই যে h
দুটা যোগ করলে আর এইচ যোগ করলে স্মল আর সেন্টার অফ মাস থেকে সেন্টার অফ মাসের দূরত্ব আর প্লাস এইচ। তো যেহেতু বৃত্তপথে পরিভ্রমণ করছে তাই অভিকেন্দ্র বল এফসি কি বল? অভিকেন্দ্র বল সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। উপগ্রহের দ্রুতি সমান ভি ধরি, তাহলে হাফ mv স্কোয়ার। উপগ্রহের দ্রুতি যদি ভি হয়, বৃত্তপথে পরিভ্রমণ করছে সব জায়গায় ভি সমান, তাহলে এফসি ইজ ইকুয়াল টু হাফ mv স্কোয়ার। এই অভিকেন্দ্র বল বস্তুটির উপর প্রযুক্ত হচ্ছে বলেই এটি ঘুরছে। অভিকেন্দ্র বল ইটসেলফ জেনারেট করে না, কোনো না কোনো বল অভিকেন্দ্র বল হিসাবে কাজ করে। তো এখানে এই রেডিয়াল ফোর্স যেটা সেন্ট্রিপেটাল ফোর্স, সেটা কোত্থেকে আসছে? অ্যাকচুয়ালি মহাকর্ষ বল থেকে আসছে। মহাকর্ষ বলটি এখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করছে। কি বলবো? মহাকর্ষ বলই এখানে অভিকেন্দ্র বল হিসাবে কাজ করে। তাহলে মহাকর্ষ বল যেটা স্যাটেলাইটটা অনুভব করছে, মহাকর্ষ বল কত? এফ জি ইজুক্যাল টু জি, পৃথিবীর ভর এম, স্যাটেলাইটের ভর এম, দুজনের মধ্যে দূরত্ব কি ধরেছি? আর ধরেছি মনে হয়। এর সেন্টার থেকে ওর সেন্টারের দূরত্ব আর, স্মল আর স্কোয়ার। তাহলে দুজনেই একই, যেহেতু ভুল লিখেছিলাম mv স্কোয়ার বাই আর, আর থেকে একটা আর কেটে গেল, তাহলে ভি হচ্ছে জিএম বাই আর, রুট ওভার জিএম বাই আর হচ্ছে ভি এর মানে স্পিড। এটা হচ্ছে স্পিড। এরপরে পর্যায়কাল টি, টি আমরা কি জানি? 2 পাই আর বাই ভি। টি ইজ ইকুয়াল টু 2 পাই আর ভি। টাইম পিরিয়ড পুরোটা হচ্ছে 2 পাই আর, আর যদি ডিস্টেন্স হয় সেন্টার থেকে 2 পাই আর বাই ভি হচ্ছে টাইম পিরিয়ড। এবার এখানে 2 পাই আর, ভি হচ্ছে রুট ওভার জিএম বাই আর, এটাকে 2 পাই বাই জিএম আর টু দি পাওয়ার, নিচে এটা হাফ আছে পাওয়ারে, রুট মানে হাফ, উপরে গেল ভোল্ট খেয়ে উপরে যাবে, আর ইন্টু আর হাফ। এখান থেকে এখানে আসলে টি ইজ ইকুয়াল টু 2 পাই, টাইম পিরিয়ড বার করছি, 2 পাই বাই রুট জিএম, ওইদিকে আর টু দি পাওয়ার 3/2। যদি স্কোয়ার করি তাহলে টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু আর কিউব। যেহেতু এটা একটা ধ্রুবক, তো এখান থেকে বলে যে টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব, টি স্কোয়ার প্রপোর্শনাল টু আর কিউব। অর্থাৎ টাইম পিরিয়ড তার রেডিয়াসের ত্রিঘাতের, টাইম পিরিয়ডের বর্গ তার রেডিয়াসের ত্রিঘাতের সঙ্গে সমানুপাতিক। এবার আমরা উপগ্রহের এনার্জি বা শক্তি নির্ণয় করব। তাহলে ই ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি টোটাল ই। তো এই বস্তুটা কত দূরত্বে আছে? আর দূরত্বে। তাহলে ইউ ইজ ইকুয়াল টু মাইনাস জি এম এম বাই আর, আর ভি গতিবেগে আছে। ভি গতিবেগে থাকলে কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার মানে জি এম বাই আর, হাফ এম জি এম বাই আর ইজ ইকুয়াল টু হাফ অফ জি এম এম বাই আর। তাহলে স্যাটেলাইটটা আর দূরত্বে থাকলে তার
অভিকর্ষ স্থিতি শক্তি মাইনাস GMM/r, ফর্মুলা আমরা জানি। আর কাইনেটিক এনার্জি হাফ GMM/r, অতএব টোটাল এনার্জি সমান পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, তার মানে মাইনাস GMM/r প্লাস হাফ GMM/r, এখান থেকে আসছে মাইনাস GMM/r। টোটাল শক্তি স্যাটেলাইটের হচ্ছে ঋণাত্মক। ঋণাত্মক মানেই হচ্ছে বদ্ধ পথে সে পরিভ্রমণ করছে। অতএব বদ্ধ পথে, এখানে বৃত্ত, বদ্ধ পথে পরিভ্রমণ করছে। এনার্জি যদি ঋণাত্মক হয়, টোটাল এনার্জি যদি ঋণাত্মক হয় তাহলে বদ্ধ পথে পরিভ্রমণ করছে, যদি ধনাত্মক হয় তাহলে মুক্ত পথে অর্থাৎ প্যারাবোলা, হাইপারবোলা এই পথে পরিভ্রমণ করবে। মুক্তিবেগে কোন পথে যাচ্ছে? অধিবৃত্ত, প্যারাবোলা বা হাইপারবোলার মাধ্যমে। আর ইলিপস বলি বা সার্কেল বলি যেটা বদ্ধ পথ, বদ্ধ পথের এনার্জি, টোটাল এনার্জি ঋণাত্মক হবে। বদ্ধ পথের টোটাল এনার্জি ঋণাত্মক হবেই, আর মুক্ত পথের টোটাল এনার্জি পজিটিভ হবে। তো এখানে আমরা এইভাবে কৃত্রিম উপগ্রহের কি বলে গতিবেগ বা দ্রুতি, কৃত্রিম উপগ্রহের দ্রুতি v ক্যাপিটাল GM/r, তার t এটা অরিজিনাল টাইম পিরিয়ড এটা, আর কেপলারের ল দেখানোর জন্য আমি এটা নিয়ে আসছি। এবার কি করব যে LEO লোয়ার আর্থ অরবিটের জন্য এই মানগুলো আমরা বার করব। লোয়ার আর্থ অরবিট অর্থাৎ পৃথিবী থেকে প্রায় 200 থেকে 2000 কিমির মধ্যে, 200 থেকে 2000 কিমির মধ্যে পৃথিবীর কাছাকাছি, পৃথিবীর অরবিটার কাছাকাছি যে উপগ্রহগুলি রয়েছে, আর এর মান, পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান 6400 কিলোমিটার, 6400 কিলোমিটার। সেখানে এইচ যদি হয় 200 কিমি থেকে 2000 কিমি, 200 কিমি থেকে 2000 কিমি যদি হয় তাহলে 6400 কিমির জায়গায় এগুলো হচ্ছে নগণ্য। তাই 200 কিমির আশেপাশে যেগুলা লোয়ার আর্থ অরবিট যেগুলা কি বলে স্যাটেলাইট, তাদের ক্ষেত্রে কি এইচকে আমরা অবজ্ঞা করব, অর্থাৎ r প্লাস এইচ r ধরে নেব। কি বললাম? পৃথিবীর কাছাকাছি, পৃথিবী থেকে 200 কিমি বা 1000 কিমি বা 1500 কিমি এরকম দূরে যে এগুলো রয়েছে, স্যাটেলাইটগুলো রয়েছে, বেশিরভাগই পৃথিবীর কাছাকাছি অরবিট, পৃথিবীর কাছাকাছি স্যাটেলাইট। সেই স্যাটেলাইটগুলোর ক্ষেত্রে কি করব? স্মল r ক্যাপিটাল R ধরব, যেহেতু লেস ক্যাপিটাল R। এটাকে বলা হচ্ছে, তখন সেই স্যাটেলাইটের স্পিডকে বলবো অরবিটাল ভেলোসিটি, অরবিটাল স্পিড, অরবিটাল টাইম পিরিয়ড। তো পৃথিবীর কাছাকাছি অবস্থিত যে স্যাটেলাইটগুলি রয়েছে লোয়ার আর্থ অরবিট, যাদের ডিস্টেন্স সারফেস থেকে 200 থেকে 2000 কিলোমিটারের মধ্যে, তো তাদের জন্য আমরা VT এবং ETর মান বার করব। পৃথিবীর কাছাকাছি উপগ্রহের জন্য, অর্থাৎ লোয়ার আর্থ অরবিট 200 কিলোমিটার থেকে 2000 কিলোমিটার উচ্চতার মধ্যে রয়েছে যাদের
কি বলবো, টাইম পিরিয়ড, যাদের টাইম পিরিয়ড হচ্ছে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, তাদের জন্য অরবিটাল ভেলোসিটি যাকে বলছে, অরবিটাল ভেলোসিটি কি হবে, সেখানে আমরা r = r ধরে নেব, যেহেতু h মাচ লেস দেন ক্যাপিটাল R। তো r এর জায়গায় যদি আমরা ক্যাপিটাল R বসাই কার জন্য, লোয়ার আর্থ অরবিটের জন্য, স্যাটেলাইটের জন্য, তাহলে v0 = √gm/R। এবার gm এর জায়গায় মান বসাবো কি, আমরা জানি gm = gr² অলওয়েজ, তাহলে এটা লিখতে পারি gr² r = gr। লোয়ার আর্থ অরবিট স্যাটেলাইটের জন্য ভেলোসিটি, অরবিটাল ভেলোসিটি যাকে বলছে, √gr। এটা যদি হিসাব করি, g সমান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, r = 6.4 × 10⁶ মিটার যদি বসাই, তাহলে v0 কি আসবে, ও কিলোমিটারেই যদি করি তাহলে আসবে কত, 7.9 কিমি পার সেকেন্ড, যাকে অ্যাপ্রক্স আমরা 8 কিমি পার সেকেন্ড ধরি। এটা কিলোমিটারে ধরা যায় 6400 কিমি। আর টাইম পিরিয়ড, এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে অরবিটাল ভেলোসিটি আর এসকেপ ভেলোসিটির মধ্যে কি সম্পর্ক। আমরা এসকেপ ভেলোসিটি কি পেয়েছিলাম, এসকেপ ভেলোসিটি পেয়েছিলাম √2gr, আর v0 কি পেয়েছি, অরবিটাল ভেলোসিটি কি পেয়েছি, √gr। তো এখানে √2√gr লিখতে পারি ve = √2v0। এসকেপ ভেলোসিটি = √2 × অরবিটাল ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি কাকে বলছে, যে স্যাটেলাইটগুলি লোয়ার আর্থ স্যাটেলাইট, পৃথিবীর কাছাকাছি উপগ্রহ, তাদের জন্য যে অরবিটাল ভেলোসিটি, তারা পৃথিবীর নিজস্ব অরবিটেই প্রদক্ষিণ করছে বলে ধরা যায় এবং পৃথিবীর কাছাকাছি আছে, সেখান থেকে পৃথিবীর সারফেসটা ভালো বোঝা যায়। এরপরে টাইম পিরিয়ড টি যদি তার বার করি, 2π r⁵/2, আর জিএমকে ধরবো √gr², তাহলে এখান থেকে পাচ্ছি 2π √r/g। মানগুলো বসালে 2π, আর এর মান, জি এর মান বসালে এটা হচ্ছে 84.6 মিনিট, অর্থাৎ প্রায় 1.5 ঘন্টা। তো এলইও এ হচ্ছে 1.5 ঘন্টা। আমরা জানি মিডিল আর্থ অরবিট রয়েছে, মিডিল আর্থ অরবিট, এখানে এইচ কত, এইচ হচ্ছে 2000 থেকে 2000 কিমি থেকে এইচ হচ্ছে 36,000 কিমি। এটার টাইম পিরিয়ড হচ্ছে 12 ঘন্টা, টি = 12 ঘন্টা। এটার টাইম পিরিয়ড হচ্ছে টি = 24 ঘন্টা। পৃথিবীর যে নিজস্ব আহ্নিক একটা পুরোপাক খেতে আহ্নিক গতির জন্য যে টাইম পিরিয়ড, সেই টাইম পিরিয়ডই হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য টাইম পিরিয়ড। ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার থাকবে স্যাটেলাইটটি, এবং টাইম পিরিয়ড কত হবে, আমাদের যে 24 ঘন্টায় পৃথিবী একটা পূর্ণপাক খায় তার টাইম পিরিয়ডের সমান হবে। এবং জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবী থেকে দেখলে মনে হবে যে একটা নির্দিষ্ট জায়গায় স্থির হয়ে রয়েছে, ইকুইটোরিয়াল প্লেনে থাকবে, ইকুইটোরিয়াল বেল্টের মধ্যে থাকবে, নিরক্ষ বেল্ট বা নিরক্ষ তলের মধ্যে থাকবে জিও স্টেশনারি স্যাটেলাইট, যার টাইম পিরিয়ড হচ্ছে 24 ঘন্টা। আমাদের পৃথিবী যে একটা আহ্নিক গতি আছে, একটা পুরো পাক খায়, সেই আবর্তন গতির
সময়কালের সমান হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে বলা দরকার এইভাবে, যে পৃথিবীর আহান্নিক গতির সঙ্গে যে স্যাটেলাইটের আপেক্ষিক কৌণিক বেগ শূন্য, আপেক্ষিক কৌণিক বেগ শূন্য স্যাটেলাইটটা রয়েছে, পৃথিবী যে কৌণিক বেগে ঘুরছে স্যাটেলাইটটাই সেই কৌণিক বেগে ঘুরছে। কৌণিক বেগ, রৈখিক বেগ না, কৌণিক বেগ শূন্য, আপেক্ষিক কৌণিক বেগ। আমার পৃথিবীর কোনো একটা বিন্দুর সাপেক্ষে জিও স্টেশনারি স্যাটেলাইটের আপেক্ষিক কৌণিক বেগ শূন্য, তাই পৃথিবী যে স্পিডে যে কৌণিক বেগে ঘুরছে স্যাটেলাইটটিও সেই কৌণিক বেগে ঘুরছে। তাই পৃথিবীর যে কোনো পয়েন্ট থেকে মনে হবে যে স্যাটেলাইটটি স্থির রয়েছে। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা আলোচনা করব ভূ সমলয় উপগ্রহ, যার কৌণিক বেগ পৃথিবীর কৌণিক বেগের সমান, অর্থাৎ আপেক্ষিক কৌণিক বেগ শূন্য, যার টাইম পিরিয়ড হবে 24 ঘন্টা, যার হাইট হবে ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার। সেই ভূ সমলয় উপগ্রহ সম্পর্কে আমরা খানিকটা জানব। তাহলে এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর নিরক্ষীয় তলে বৃত্তাকার কক্ষপথে যে স্যাটেলাইট আবর্তন করবে, বৈশিষ্ট্য কি ভূসমলয় উপগ্রহের? কক্ষপথ বৃত্তাকার হবে, বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, বৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। প্রদক্ষিণকাল পৃথিবীর সেই আবর্তনকালের সঙ্গে সমান, টি ইকুয়াল টু 24 ঘন্টা। উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার। আর কি বৈশিষ্ট্য? নিরক্ষতলে থাকবে, সর্বদাই নিরক্ষতলে ইকুইটোরিয়াল প্লেনে থাকবে। তারপরে কি? আহান্নিক গতির সঙ্গে তার আপেক্ষিক কৌণিক বেগ শূন্য। মানে পৃথিবীর কোনো একটা বিন্দু থেকে দেখলে তাকে স্টেশনারি মনে হবে, স্থির মনে হবে। পৃথিবীর কোনো একটা স্থান থেকে দেখলে তাকে স্টেশনারি মনে হবে। এবারে ইকুয়েটোরিয়াল প্লেনে জিও স্টেশনারি স্যাটেলাইট আবর্তন করবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 36,000 কিলোমিটার উচ্চতায়, যার প্রদক্ষিণকাল হচ্ছে পৃথিবীর যেমন প্রদক্ষিণকাল রয়েছে 24 ঘন্টা, ঠিক সেরকম সমান। তাই মনে হবে পৃথিবীর কোনো জায়গা থেকে সেটি স্থির রয়েছে। তাই জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইটের টেলি যোগাযোগ ভালো হয়, যে একটা ডিশ টিভি রয়েছে, স্যাটেলাইট থেকে যে সিগন্যালটা আসছে এদের কৌণিক আপেক্ষিক বেগ শূন্য হলে একইভাবে আবর্তন করবে। তাই ডিশ অ্যান্টেনা পাল্টাপাল্টি করতে হয় না, একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ধরলেই হয়, প্রতি মুহূর্তে পরিবর্তন করতে হয় না। এগুলো হচ্ছে সুবিধা জিও স্টেশনারি স্যাটেলাইটের। এবং এর সঙ্গে তাল মিলিয়ে একটা জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট আর কিছুই না, সেটিও বৃত্তাকার কক্ষপথে পরিভ্রমণ করে, তারও পর্যায়কাল 24 ঘন্টা, কিন্তু সেটা নিরক্ষীয় তলের সঙ্গে একটু আনতভাবে থাকে। তো এটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট।